নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়েছি, আমি হাজির হয়েছি অধীরকে মল্লিকার্জুন খাড়গে অর্থাৎ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তিনি বের করতে গিয়ে নিজেই রাহুল গান্ধীর কানমোলা খেলেন। ঘটনাটা ঘটেছে 4 দফা ভোটের পরে বিজেপি আর ক্ষমতায় আসছে না ধরে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন যে তিনি ইন্ডিয়া জোট ছাড়েননি এবং কেন্দ্রে ইন্ডিয়া জোটকে তিনি বাইরে থেকেই সমর্থন করবেন। তবে পশ্চিমবঙ্গে এই কংগ্রেস সিপিএম জোটকে বিজেপির বন্ধু বলে কটাক্ষ করেন এবং তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম জোটের সঙ্গে নেই। কিন্তু যে ইন্ডিয়া জোট গঠন হয়েছে 28 পার্টির জোট, সেখানে কিন্তু সিপিএম আছে, অর্থাৎ বেঙ্গল মে কুস্তি আর দিল্লি মে দোস্তি, এই নীতিতে চলছেন তৃণমূল সুপ্রিমো। এই কথার মমতা ব্যানার্জির এই কথার প্রতিবাদে অধীর চৌধুরী বলেন মমতাকে বিশ্বাস করি না, অর্থাৎ অধীর চৌধুরী মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটে নিতে রাজি নন। তিনি বলেন, অধীর চৌধুরী আরও বিস্তারিত করে বলেন, আগে মমতা ব্যানার্জি ইউপিএ জোট ছেড়েছিলেন, আগে বলেছিলেন যে এই ইন্ডিয়া জোটে কংগ্রেস 40টি সিট পাবে না, এখন এনডিএ আর আসতে পারবে না, এটা ধরে নিয়ে মমতা ব্যানার্জি আবার ইন্ডিয়া জোটের দিকেই আসতে চাইছেন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে এআইসিসির প্রেসিডেন্ট অর্থাৎ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে গত 18ই মে বোম্বাইয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে খাড়গে পরিষ্কার বলে দেন যে তিনি মমতার পাশেই আছেন। অর্থাৎ খাড়গে বলেন যে ইন্ডিয়া জোট মমতা ব্যানার্জি ছাড়েননি, তিনি ইন্ডিয়া জোটেই আছেন এবং অবশ্যই তার সমর্থন নেবেন। কিন্তু অধীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে খাড়গে বলেন যে ইন্ডিয়া জোটে কে থাকবে না থাকবে তার নির্ণায়ক তিনি নিজেকে নির্দেশ করে বলেন হাম হে, অর্থাৎ হাইকমান্ড ভাববেন। এ নিয়ে অধীরের বক্তব্য নেওয়া হবে না ইন্ডিয়া জোটে। এবং যদি অধীরকে ইঙ্গিত করেই খাড়গে বলতে থাকেন যে তার যদি এই বক্তব্য না পোষায় তাহলে তিনি দল থেকে বেরিয়ে যেতে পারেন। খাড়গে, এখন প্রশ্ন উঠছে খাড়গে কাকে সমর্থন করছেন, মমতাকে? এ বিষয়ে অধীর চৌধুরী আরও বলেছিলেন যে যিনি এই মমতা ব্যানার্জি কংগ্রেসকে শেষ করেছেন। অধীর চৌধুরী তার বক্তব্যে আরও বলেছিলেন যে 11তে কংগ্রেসের দয়ায় এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করেছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু দিল্লির রাজনীতি বড়ই বিচিত্র রাজনীতি। আর যাই হোক, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে খাড়গে হয়তো অঙ্কের খুব ভালো ছাত্র ছিলেন, কারণ এখানে অঙ্কটা খুব জরুরি। খাড়গে যখন চারিদিক থেকে সমীক্ষায় উঠে আসছে যে পশ্চিমবাংলায় কংগ্রেস প্রায় শেষের দিকে এবং টিম করে একটা আলো জ্বলিয়ে রেখেছেন অধীর চৌধুরী, এবং এটা সত্যি কথাই যে অধীর চৌধুরী কিন্তু একমাত্র পশ্চিমবাংলার যিনি তৃণমূল বিরোধী এবং তৃণমূল বিরোধী হয়ে যিনি কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে চাইছেন। কিন্তু খাড়গে তথা কংগ্রেস এতটাই ক্ষমতালোভী হয়ে পড়েছে যে এটা তিনি বুঝে গেছেন যে হয়তো অধীর চৌধুরী একমাত্র পশ্চিমবাংলায় বহরমপুর কেন্দ্র থেকে জিততে পারেন, কিন্তু তার থেকে মমতাকে খাড়গে বা এআইসিসি সর্বভারতীয় কংগ্রেসের বেশি প্রয়োজন, কারণ অঙ্কটা খুব সহজ। কারণ মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের সঙ্গে বা ইন্ডিয়া জোটে থাকে তাহলে 22টার বেশি সিট পাবে, আর অধীর চৌধুরী
সেখানে একটা মাত্র জিততে পারে বা সেটা নাও হতে পারে। অর্থাৎ পাটিগণিতের হিসাবে অঙ্কটা খুব পরিষ্কার, একদিকে 22 আর একদিকে 0 বা 1, তাহলে 22টাই বেশি, তাহলে 22টাই বেশি প্রয়োজন। অর্থাৎ পাটিগণিতটা কিন্তু খাড়গে খুব ভালো বোঝেন, আর তিনি পাটিগণিত যতটাই ভালো বোঝেন আমার মনে হয় ইতিহাসে খাড়গে কিন্তু তো অতটাই জিরো, অর্থাৎ ইতিহাস তিনি একেবারেই ভাবেন না। তিনি কাকে নিতে চাইছেন? মমতা ব্যানার্জিকে। অধীর চৌধুরীর ইঙ্গিত অনুযায়ী যিনি পশ্চিমবাংলায় নাকি কংগ্রেসটাকে শেষ করেছেন, এবং কিছুদিন আগে কংগ্রেসের একমাত্র টিম প্রদীপ সাগরদিঘিতে বাইরন বিশ্বাস জিতেছিল এবং বাইরন বিশ্বাসকেও ভাঙিয়ে নিয়েছেন বলে অধীর চৌধুরী অভিযোগ করেছেন। অর্থাৎ খাড়গে সম্পর্কে আমার একটা কথা, হিন্দির একটা বক্তব্য মনে পড়ছে। হিন্দিতে একটা কহবত আছে, দেশ যায় ভার মে তো হাম বাজায় হারমোনিয়াম। তো খাড়গের বক্তব্য অনেকটা সেই রকম, দল যায় ভার মে হাম বাজায় হারমোনিয়াম। অর্থাৎ অধীরের মতো একটা দুটো চলেই যেতে পারে, কিন্তু আমার 22টা সিট, 25টা সিট বা 30টা সিট, হ্যাঁ, ইন্ডিয়ায় ক্ষমতা দখল করতে গেলে, ইন্ডিয়া জোটকে ক্ষমতা দখল করতে গেলে বড় প্রয়োজন। অর্থাৎ কংগ্রেস এখন ক্ষমতার মোহে উদ্গ্রীব হয়ে আছে যে কি করে দিল্লিতে ক্ষমতা দখল করা যায়। এই অর্জুনের লক্ষ্যভেদের মতো এখন খাড়গে তথা কংগ্রেসের লক্ষ্য যেমন করেই হোক দিল্লিতে ক্ষমতা দখল করো, তাতে যে যায় যাক, তাতে কোনো আসে যায় না। অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে 22টা সিট বা তার বেশি হলে যথেষ্ট প্রয়োজন। তো আমার আরও মনে পড়ে যাচ্ছে আলেকজান্ডার সেলুকাসকে বলেছিলেন, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। সেই রকম যেটা এই খাড়গে কাকে বার করছেন? সর্বভারতীয় সভাপতি খাড়গে কাকে বার করছেন? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে। কেন বার করছেন? ওই যে অঙ্ক। অর্থাৎ সত্যি দিল্লির রাজনীতি বরাবর বড় বিচিত্র। ওই সত্য সেলুকাসের সেই বক্তব্য আমার মনে পড়ে যাচ্ছে, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। সেরকম দিল্লির কংগ্রেস কি বিচিত্র। কেন্দ্রের রাজনীতি বড়ই বিচিত্র। মনে পড়ে নরসিমা রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় একমাত্র যিনি বামেদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং বামেদের হাতে মার খেয়েছেন, এবং বামেরা রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতি বসুর নেতৃত্বে মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তবু কিন্তু নরসিমা রাও তখন নির্বাক থাকতেন, খুব মুখে কথা বলতেন, কিন্তু পরে আবার জ্যোতিবাবুদের সাথে ঠিক ফিটফাট রেখে দিতেন। সেই সময়ই এই প্রণব মুখার্জি জ্যোতিবাবুদের দোয়ায় রাজ্যসভায় গিয়েছিলেন বামেদের সমর্থনে। এটা কাউরিরই অজানা নয়। এটা যেন ডানপন্থী রাজনীতির একটা কালচার হয়ে গেছে। বর্তমানে মোদি সরকারও সেই রকম, হ্যাঁ, যে এখানে সারা দেশে সমস্ত মন্ত্রী থেকে নেতা থেকে চারিদিকে ইডি সিবিআই সমস্ত কিছু জেল খাটছে, কিন্তু পশ্চিমবাংলার দেখবেন যে যারা নেতা তারাও কিন্তু পশ্চিমবাংলার যারা বিজেপি নেতা তারাও কিন্তু বলতে শুরু করেছে যে এখানে কেন ভরা হচ্ছে না, কি ব্যাপার। সিপিএমরা আবার কিন্তু এখানে অক্ষত থেকে যাচ্ছে। অর্থাৎ সিপিএমরা আবার এটাকে সেটিং তত্ত্ব বলতে চাইছেন। তো এটা যে কি রহস্য সেটা অনেকেই জানে বা আগামী দিনের রাজনীতি এই কথা বলবে। কিন্তু যে যাই বলুক, অধীর যে চরম মমতা বিরোধী এবং তিনি যে মমতার বিরুদ্ধে লড়ে যাবেন এ বিষয়ে কিন্তু অধীর এক চুলও তার বক্তব্য থেকে ফিরে আসেননি। অধীর এই খাড়গের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি প্রায় তাচ্ছিল্য করে বলেন সাংবাদিক সম্মেলনে যে কে কি বলল জানি না, বাংলায় আমরা এখনও মমতা বিরোধী এবং দিল্লিতে ইন্ডিয়া জোটে আছি। কারণ তিনি বলেছেন, কারণ মমতা ব্যানার্জি যেহেতু বলেছেন যে পশ্চিমবাংলায় কংগ্রেস সিপিএম জোটে নেই, তেমনি দিল্লিতে ইন্ডিয়া জোটের সাথে আছেন। অধীর চৌধুরী সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা বক্তব্য দিয়ে বলেছেন যে আমিও পশ্চিমবাংলায় মমতা বিরোধী, আবার কেন্দ্রে
ইন্ডিয়ার সাথে আছি, আমি এই ইন্ডিয়ার জোটে আছি। অধীর চৌধুরী বলেন, কে কি বলল আমার শুনে লাভ নেই। অর্থাৎ খার্গেকে কটাক্ষ, এই খার্গের বিরুদ্ধেই যে তিনি বলছেন, এবং এই মমতা ব্যানার্জি যিনি রাজ্যে বিরোধিতা করছেন এবং কেন্দ্রে ইন্ডিয়ার সঙ্গে থাকতে চাইছেন, হ্যাঁ, তিনি থাকলে আপত্তি আছে। তিনি থাকলে এই বক্তব্যের মানে অধীরকে এই অপমানের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে তথা সারা ভারতবর্ষে প্রতিবাদের ঝড় ওঠে। এ ব্যাপারে প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মমতা সম্পর্কে ইঙ্গিত করে বলে রাখেন যে মমতা ব্যানার্জি জল মাপছেন, এনডিএ আসছে না ধরে নিয়েই তিনি ইন্ডিয়া জোটে আসতে চাইছেন। এবং শুধু তাই নয়, প্রদেশ কংগ্রেস অফিসে খার্গের ছবিতে কালি ছেটানো হয় এবং টিএমসির দালাল বলে উল্লেখ করা হয়। যদিও এ সম্পর্কে কংগ্রেস সূত্রে জানা গেছে যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই বিষয়ের জন্য থানায় এফআইআর করেছেন এবং দুধ দিয়ে সেই খার্গের ছবিতে যে কালি দেওয়া হয়েছে সেটা মোছা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও অধীরকে কটাক্ষ করে বলেন যে রামের বাড়িতে থেকে আপনি তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে পারবেন না। সুকান্ত মজুমদার বলেন যে তৃণমূলের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে গেলে আপনি রামের বাড়িতে অর্থাৎ বিজেপিতে আসুন, কারণ কংগ্রেসে থেকে আপনি তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে পারবে না। এ বিষয়ে প্রচুর ঝড় ওঠে এবং এই ঝড়ের পরিপ্রেক্ষিতে খার্গে গত 20 মে প্রায় 180 ডিগ্রি ঘুরে নিজের বক্তব্য থেকে সরে আসেন। খার্গে খণ্ডেত্বর মতো পিছিয়ে গিয়ে, মানে কুকড়ে গিয়ে আবার অধীর চৌধুরী সম্পর্কে 20 তারিখ তাকে বলতে হয় যে অধীর চৌধুরী দলের সম্পদ এবং পশ্চিমবাংলার একমাত্র লড়াকু নেতা ও 5 বারের সাংসদ, তাকে আমাদের প্রয়োজন। অর্থাৎ এখানে খার্গে বুঝতে পারলেন যে মমতা ব্যানার্জির থেকে অধীরকে চটালে কেন্দ্রে তার যথেষ্ট অসুবিধা আছে। এবং অধীর চৌধুরী এমন একজন ব্যক্তি যিনি বহুত দুঃখের দিনেও তিনি বামেদের সঙ্গে লড়াই করে পশ্চিমবাংলায় কংগ্রেসকে সাহায্য করেছিলেন। এবং এই অধীর চৌধুরী বিরোধী নেতা এবং রাহুল গান্ধীর খুব কাছের লোক বলে এনাকে রেল দপ্তরের রাষ্ট্রমন্ত্রীও রাহুল গান্ধী করেছিলেন, বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বর্তমানে বিরোধী নেতা। অর্থাৎ খার্গে তার বক্তব্য থেকে সরে এসেছেন। কিন্তু কংগ্রেস সূত্রে পাওয়া খবরে জানা গেছে যে এদিন খার্গে অধীর চৌধুরীকে সমর্থনের জন্য, এই মমতাকে সমর্থনের জন্য দল থেকে বেরিয়ে যেতেও বলেছিলেন, সেদিন রাহুলের সাথে নাকি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথা হয় এবং রাহুল গান্ধী অধীর চৌধুরীর সাথে এই কথার বোঝাপড়া করেছিলেন। এবং তারপরেই 20 তারিখ খার্গে তার বক্তব্য থেকে সরে আসেন এবং অধীরকে দলের লড়াকু নেতা, 5 বারের সাংসদ ইত্যাদি বলে কোনো রকমে কেসটা আয়ত্তে নিয়ে এসেছেন। এবং তিনি এই খার্গে এটাও স্বীকার করে নেন যে অধীরকে আজ বড় প্রয়োজন এবং তার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমকে দোষারোপ করেছেন। অর্থাৎ কেন্দ্রের রাজনীতি বড়ই বিচিত্র। মানে প্রদেশ কংগ্রেস আর অল ইন্ডিয়া কংগ্রেস এরা এমনভাবেই চলে যে যেন দুপথের লাইন, অর্থাৎ দুটো জংশনের লাইন, একটা বাঁ দিকে যায় তো আর একটা যায় পশ্চিম দিকে। তো এইভাবেই ওদের রাজনীতি চলে এবং ওদের সমর্থনটাই বা কেন্দ্রে ক্ষমতা দখলটাই বড় কথা। এবং বরাবর এই প্রদেশ কংগ্রেসের নেতারা যখন মার খায়, দিল্লির নেতারা তখন সেই সিপিএমদের সাথে একসাথে চা খেত বা ঠান্ডা ঘরে তারা বসে থাকতো। এটা কেন্দ্রের রাজনীতি বরাবরই এবং কেন্দ্রের ডানপন্থী রাজনীতি এটা হয়ে থাকে। তো সুতরাং এই যে ঘটনাটা ঘটল, অর্থাৎ অধীরকে বার করতে গিয়ে খার্গে নিজেই রাহুলের কান মোলা খেয়ে তার বক্তব্য থেকে সরে এলেন। তার বক্তব্য থেকে সরে এলেন এবং খার্গেকে
লোকে রাহুল গান্ধীর পাপেট বলে অনেকে কটাক্ষ করে, কারণ রাহুল গান্ধী নাকি ওনাকে যেটা বলে দেন উনি তার বাইরে কোনো বক্তব্য রাখতে পারেন না। অধীরের ক্ষেত্রেও তাই ঘটল, তিনি অধীরকে কার্যত প্রায় ক্ষমা চেয়ে নিলেন। বন্ধুগণ, যদি এই সকলকে স্বাগত জানাচ্ছি। যদি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিন এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। এবং কালকে আবার আপনাদের কাছে হাজির হচ্ছি যে আমাদের এই বীরভূম লোকসভায় কে জিততে চলেছে তার একবারে অঙ্কের সমীক্ষা এবং লজিকের সমীক্ষা সমাধান করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ। এবং এই অপেক্ষা আমাদেরকে এখন 4 জুন অবধি অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।